প্রতাপপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। আপনারা দেখছেন গুগলি নিউজ। মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের নাচন থিম পার্কে প্রতাপপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন হলো। এই কর্মী সম্মেলনের প্রধান বক্তা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বিধায়কের সঙ্গে ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সুজিত মুখার্জি, দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ক্ষমা দালাল, এছাড়াও এলাকার আরও ছোট বড় নেতৃত্ব। এই কর্মী সম্মেলনে এলাকার প্রায় 1000 মহিলা অংশ নিয়েছিলেন। এই কর্মী সম্মেলন থেকে বিধায়ক আগামী ভোটে মহিলাদের এগিয়ে আসার কথা বলেছেন। বিধায়ক বলেন, সকলে এক হয়ে এই এলাকা থেকে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। এছাড়াও তিনি সকল মহিলাদের উদ্দেশ্যে বলেন, যদি কোনো এলাকার প্রধান উপপ্রধান কাজ না করেন তাহলে সরাসরি তার সাথে যোগাযোগ করতে। সেজন্য তিনি সকলের জন্য একটা ফোন নাম্বারও দেন। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, যেসব বিজেপি নেতারা দিল্লি থেকে হেলিকপ্টারে প্লেনে করে আসছেন তাদের মুখের সাথে আমাদের পশ্চিমবাংলার মানুষের মুখের মিল নেই, কারণ তারা পুঁজিপতিদের সরকার। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের সকলের মিল আছে, কারণ তিনি গরিব মানুষের সরকার। বিধায়ক বলেন, এত মানুষের জমায়েতই প্রমাণ করে দিচ্ছে এলাকার মানুষ তৃণমূলকেই চায়, আর আগামী ভোটে তৃণমূলই জিতবে। ধন্যবাদ সুজিতবাজি মশাইকে। এরপর আমরা চাই না। আমি ভেবেছিলাম আজকে এর মঞ্চ থাকবে, মাইক থাকবে, আর এই সম্বর্ধনা এইসব অনেক হয়েছে, আর ওটা দরকার নেই। আমি আজকে যে কারণে বসতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম যে আমাদের মায়েরা, বোনেরা, দিদিরা যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যাদের কারণে বিগত 5 বছর ধরে সবসময় মালা, ফুল যা কিছু পাচ্ছে, তারা কি বলতে চাইছে, তাদের মনে কি আছে বলতে চাইছিলাম। কিন্তু আজকে যা পরিস্থিতি, বলার মতো অবস্থা নেই। কারণ যাদের বিরুদ্ধে বলবেন তারাই তো মঞ্চে বসে আছে, বলবেন কি করে? পঞ্চায়েতের বিরুদ্ধে বলবেন তো রাজেনা সঞ্জয় মঞ্চেই আছে, কি করে বলবেন? একজন প্রধান, একজন উপপ্রধান, ওদের বিরুদ্ধে কি করে বলবেন? শ্রীমতী মঞ্চেই আছে। তাই আমি যাওয়ার সময় একটা নাম্বার দিয়ে যাবো, আগেও এই নাম্বার দিয়েছি আমি, আমাদের একটা হেল্পলাইন নাম্বার বিধায়কের, যার যা ভাবনা, যেখানে মনে করবেন যে এই কাজটি করলে আমাদের দলের ভালো, এই দলটা আপনাদের সমর্থন যদি না থাকতো তাহলে কিন্তু আমরা সাহস করতাম না এত বড় লড়াইয়ে নামার। আপনারা নিশ্চয়ই এটা বুঝছেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার জন্য ভারতবর্ষ বিভিন্ন রাজ্য থেকে, দিল্লি থেকে হোক, বোম্বে থেকে হোক, গুজরাট থেকে হোক, যত বড় বড় শিল্পপতি হোক, বড় বড় নেতারা হোক, পয়সাওয়ালা লোকেরা হোক, এরোপ্লেনে চেপে, হেলিকপ্টারে চেপে রোজই আসছে। 1-2 রোজ আসছে, একদিন 2 দিন এখানে থাকছে, আমাদেরকে গালাগালি করছে, দিদিকে গালাগালি করছে, আবার চলে যাচ্ছে। তার মানে ভারতবর্ষের সমস্ত লোকেরা ঠিক করছে যে বাংলা দখল আমরা করবই। তো সে ক্ষমতা আছে। আমি কি একা পারবো? নরেন্দ্র মোদীজি 7 তারিখ এসেছিলেন, আমি কি একা পারবো না সঙ্গে? অমিত শাহ রাজ্যের হোম মিনিস্টার, তিনি বারবার প্রত্যেক 2 দিন পর পর আসছেন। আমার কি ক্ষমতা আছে? আমরা একা পারবো? বিজেপি যিনি রাজ্য সভাপতি জেপি নাড্ডা, প্রত্যেক 2 দিন পর পর, আজকেও এসছেন। কোথায় এসছেন? হ্যাঁ, বীরভূমে আজকেও এসছেন। আমরা একা পারবো তাদের সঙ্গে? এবং আমরা এই লড়াই করছি তাদের বিরুদ্ধে, দিদি যে লড়াই করছেন, দিদি কি নিজের জন্য এই লড়াইটা করছেন? বলুন তো, 10 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন দিদি, আমাদের কথা বলছি না, আমরা অনেক সুখ পেয়েছি, কিন্তু দিদির কথা বলুন তো। মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে দেখে আপনারা এই দলটি করেন, তিনি কি আপনি একদিনও গিয়ে পেয়েছেন যে না তিনি
সকাল 8টার সময় ঘুম থেকে উঠলেন, তারপর সারাদিন ঘরে আরাম করলেন, দুপুরে একটু ভাত খেয়ে ভাত ঘুম দিলেন, আবার বিকেলে একটু আরামসে থাকলেন, অন্য ভালো শাড়ি পরলেন, দামি জুতো চটি পরলেন, ভালো সোয়েটার পরলেন, ভালো ঘরে থাকছেন। একদিনও নিজের জীবনে এরকম দেখেছেন নাকি? মুখ্যমন্ত্রী হওয়ার আগে যেরকম ছিল, লড়াই লড়াই লড়াই, সারা জীবন লড়াই করে গেল। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও 10 বছর লড়াই করে গেল। মুখ্যমন্ত্রী হওয়ার আগে সিপিএম যে পার্টি ছিল তাদের বিরুদ্ধে লড়াই, তাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই, তাদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর 10 বছর শুধু বাংলার জন্য লড়াই। বাংলার জন্য লড়াই মানে নিজের ঘরের জন্য লড়াই। বাংলার জন্য লড়াই মানে আমাদের বাংলার 9 কোটি 10 কোটি যারা মানুষ আছে তাদের জন্য লড়াই। তাদেরকে কি করে ভালো রাখা যায়, মায়েদের বোনেদেরকে কি করে ভালো রাখা যায়, তাদের ঘরে 2 মুঠো ভাত কি করে পৌঁছে দেওয়া যায়, বাচ্চারা আছে তাদেরকে কি করে স্কুল পাঠিয়ে দেওয়া যায়, স্কুলের অবস্থা কি করে ভালো, এইটার জন্য লড়াই করে গেল। এবং সবাই মিলে তার পিছনে লেগেছে। এবং দোষ কি? সবাই মিলে তার পিছনে কেন লেগেছে? আরো তো ভারতবর্ষে আরো অনেক মুখ্যমন্ত্রী আছে, তাদের পেছনে তো কেউ লাগে না। সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে কেন লেগেছে? তার কারণ একটাই, তার কারণ সে আপনাদের মতো সাধারণ ঘর থেকে উঠে মুখ্যমন্ত্রী হয়ে যায়। বলতো কি হবে? যারা পয়সাওয়ালা লোক তারা কোনদিন মেনে নেবে? একদিন ওকে মানতে চাইবে? রোজ ওর পেছনে লাগবে না। এই কারণে পেছনে লাগবে যে ও সাধারণ ঘরে একটা মহিলা, সাধারণ ঘরের বাচ্চা মুখ্যমন্ত্রী হয়ে গেছে। ওইদিকে তুমি আছো তো, ওই বাচ্চাদের দাঁড় করা কি হল? কি নাম ওর? বাচ্চাটার কি নাম? বল না, কি নাম ওর? হ্যাঁ, তোকে বলছি, কি নাম তোর? হ্যাঁ, কি বলছে? সৃজন। আচ্ছা, সৃজন যদি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যায়, কি ভাবছো পয়সাওয়ালা লোকের মেনে নেবে? বলবে যে ও সৃজন, ও প্যান্ট ছেঁড়া ছিল, সে আমাদের সঙ্গে বসে থাকতো, ও কি করে মুখ্যমন্ত্রী হয়ে গেল? এটা রোগ, সমাজের রোগ। যখনই কোনো সাধারণ ঘরের কেউ, গরিব খেটে খাওয়া বাড়ি থেকে যদি কেউ উপরে উঠে যায় না, যারা পয়সাওয়ালা, যাদের আগে থেকে কাড়ি কাড়ি টাকা আছে, তারা সেটা কোনোদিন মেনে নিতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো দোষ নেই, একটাই দোষ, তিনি সাধারণ গরিব ঘর থেকে উঠে মুখ্যমন্ত্রী হয়েছে। অনেক লোকেদের অনেক টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা জীবনে মানুষের মন পেতে পারলো না, মানুষ তাদেরকে ভালোবাসলো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নেই, তবুও মানুষ তাকে ভালোবাসে। এবার এটাই এরা হজম করতে পারে না। এ সাধারণ ঘরে তার বাবা মারা গেছে, কদিন আগে টিভিতে জানলাম তো আমরা, তার বাবা মারা গেছিল যখন পড়াশোনা করতো কলেজে, তখনই বাবা মারা গেল। তারপর কলেজে পড়াশোনা করতো, তারপর ফিরে আসতো, আবার বিভিন্ন প্রাইভেট ফার্মে কাজ করতো, বিভিন্ন প্রাইভেট জায়গায় কাজ করতো, ঠোঙা বানাতো, এই করতো, এই ঘরে 20 টাকা 30 টাকা 40 টাকা রোজগার করতো, ওই পয়সায় সংসার চলতো। এভাবে ভাইদেরকে মানুষ যখন কষ্ট করে তার কি অবস্থা বুঝেছে তো, এবং তাই মনস্থির করেছিল যে বাংলায় এই অবস্থা থাকতে হবে, তাই লড়াই করে 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 এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রী হলো। এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর কি করবে? ও নিজে যেটা জীবনে উপভোগ করেছে, যে অভাব, কি অভাব, ঘরে ভাত ছিল না, 6 ভাই, বাবা মারা গেছে, ঘরে সবচেয়ে বেশি কিসের কষ্ট হবে? ভাতের কষ্ট। তো কি করেছে মুখ্যমন্ত্রী হওয়ার পর? অন্য কিছু ভাবে নাই। কি ভেবেছে? কি করে সবার ঘরে ভাত দেওয়া যায়, তার জন্য বিনা পয়সা চাল দিতে হবে, রেশন দিতে হবে। বিনা পয়সা রেশন ব্যবস্থা কেন করলো? কেন সে বুঝেছে তো। বাকিরা তো এসে নাটক করছে। বাকি যে নেতারা আসছে হেলিকপ্টারে, এরোপ্লেনে চেপে আসছে, তাদের মুখ দেখো তো, তাদের দেখে মনে হয় তারা কোনোদিন না খেয়ে একদিন রয়েছে? তারা যেটা করছে সেটা নাটক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে নিজে ফিল করে, নিজে না খেয়ে রয়েছে তো, ও তো বুঝেছে তো যে 3 ভাই খেতে খেতে কোন ভাই বললে যে একটু বেশি ভাত দাও, তো আরেক ভাইয়ের ভাত কমে যাবে। কেন? হাঁড়িতে যে চাল দেওয়া হয়েছে, চাল তো মাপের চাল, 2 ডাবু 3 ডাবু 4 ডাবু, 3 ডাবুতে পেট ভরে খেতে হবে। যদি একটু বেশি হাঁটাহাঁটি করেছো, বেশি পরিশ্রম করেছো, একটু বেশি খিদে পেয়েছে, বেশি খাওয়া যাবে না তো। কারণ যদি কেউ একটু ভাত বেশি খেয়েছে, আরেক ভাইয়ের ভাত কমে গেছে। এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখেছে, নিজে ঘরে দেখেছে, এবং ঘরে দেখেছে বলে সব সময় লেগে থাকে যে আমার বাংলার এত এত মানুষ, সবাই আমার ঘরের লোক, কারো ঘরের জন্য ভাত অভাব না হয়, সেই জন্য চেষ্টা করে যাচ্ছে। আর বাকি নেতাদের এত পেট রাগ,
অন্যান্য রাজ্যে যারা আছে তাদের এত রাগ যে তারা পারছে না, তো তারা হাজার হাজার কোটি টাকার মালিক, ফর্সা ফর্সা দেখতে, ঘরে এত সোনা গয়না, কিন্তু মানুষের ভালোবাসা তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না? তারা কোনোদিন অভাব দেখে না, মানুষের অভাব তারা বুঝতে পারবে না। এবং এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত রাগ যে কি করে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছে সেখানে এত এত মহিলারা, এত এত পুরুষরা, এত এত বাচ্চারা সবাই তার পেছনে চলে যাচ্ছে। তাই কি করতে হবে? আরে তোমাদের যদি ভালো লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করছে, তোমরা আরো ভালো কাজ করছো। সেটা করবে না, সেটা করবে না। তাহলে কি করে এই মহিলাকে দমানো যায়? তাহলে এই মহিলাকে দমানোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানোর জন্য সব এক হয়েছে, সব এক। সিপিএম, কংগ্রেস, বিজেপি আর যত পার্টি আছে সব পার্টি এক হয়েছে। সবার কি উদ্দেশ্য? মমতাকে কি করে দমানো যায়। আর মমতাকে দমানো মানে শুধু মমতাকে দমানো না, মমতাকে দমানো মানে যত গরিব মানুষ আছে সমস্ত গরিব মানুষকে দমানো। এবং একবার যদি মমতাকে বাগে আনতে পেরেছে, একবার যদি মমতাকে দমাতে পেরেছে, একবার যদি মমতাকে শেষ করে দিতে পেরেছে, তাহলে গরিব মানুষের হয়ে কথা বলার আর কেউ থাকবে না। এটাই বুঝেছে, এই জন্য বারবার আসছে। বলুন তো, কদিন আগে লকডাউন ছিল, তো করোনার সময় লকডাউন, বাইরে যারা গেছিল সবাই ফেসে গেছিল, কোন গাড়িতে আসবে কেউ বুঝতে পারছে না। তাদেরকে আনার জন্য কোনো ট্রেন দিল না। আর অন্য আমাদের পার্টি থেকে, টিএমসি থেকে বিজেপিতে ভাঙিয়ে নিয়ে যাবে, তার জন্য স্পেশাল চার্টার ট্রেন পাঠালো। এত কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কেন করছে? তাদের মনে আছে যে যত খরচ হোক না কেন সমস্ত পার্টি মিলে তাদের যত টাকা, সব টাকা খরচ করবে, কিন্তু মমতাকে দমাতে হবে। কেন মমতাকে দমাতে হবে? মমতাকে যদি না দমিয়েছি তাহলে এই গরিব খেটে খাওয়া মানুষ এরা তো নিজের অধিকার নিয়ে লড়াই শুরু করে দেবে। এবং আজ এই যে ছোট ছোট বাচ্চারা যারা আছে, চারতলা থেকে 5 তলা দাঁড়ানো হবে, এটা আমি মানবো না। এটা তো বলবে, তো বলার আগে এদেরকে শেষ করে দাও। যারা গরিবদের নিয়ে কথা বলবে তাদেরকে আগেই তাদেরকে শেষ করে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আরেকবার ক্ষমতায় চলে আসে কি হবে? তাহলে তো এই গরিব মানুষ বলবে যে বড় লোকদের দাদাগিরি আর মানবো না। যারা সমাজে অন্যায় করছে তাদের কাছে আমরা মাথা নিচু করবো না। গরিব মানুষ, এই গরিবদের বাচ্চা যারা পড়াশোনা করছে, বিভিন্ন স্কুলে যাচ্ছে, মেয়েরা যারা পড়ছে, কন্যাশ্রী পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, বিএসএফ এর উপশ্রী পাচ্ছে, তারা তো বলছে যে যার উপশ্রী, যার বিএসএফ 25,000 টাকা পেল। তুমি কি ভাবছো? আপনারা কি ভাবছেন? কারো রাগ হচ্ছে না? পাড়াতে যে জমিদার আছে তার রাগ হচ্ছে না? জমিদাররা এখন উঠে গেছে, অন্যভাবে এখনো জমিদাররাই আছে। তারা কি ভাবতো? মেয়ের বিয়ে, যখন বিয়ে হবে আমার কাছে আসবে, বলবে আমার মেয়ের বিয়ে, আমি বলবো ঠিক আছে কাল আয়। আবার কাল আসবে, আবার বলবো পরশু আয়। 5 দিন ঘুরাবো, তারপর 2,000 টাকা, 5,000 টাকা, 10 কিলো চাল দিয়ে দেবো, আর বলবো দেখলি তো তোর মেয়ের বিয়েতে আমি 5,000 টাকা দিয়েছি, 20 কিলো চাল দিয়েছি। আর ও বলবে হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, এরকম বলবে। খুব ভালো লাগতো তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় বললো এই তো আর চলতে দেবো না। বলে মেয়ের বিয়ে সরকার 25,000 টাকা দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 টাকা দেবে। এখন গরিব মানুষ বলছে তোমার চাল তুমি ঘরে রাখো, তোমাকে বাবু বাবু আমি করব না। আমার মমতা আমাকে 25,000 দিয়েছে, আমার মেয়ের বিয়ের জন্য 25,000 দিচ্ছি। বাবুদের পেটে ব্যথা, বাবুদের খুব রাগ। যে কি হলো, মমতা এইভাবে যদি গরিব মানুষের মেয়ের বিয়েতে 25,000 টাকা যদি দিয়ে দেয়, তাহলে তো আমাদেরকে আর কেউ বাবু বলবে না। সব বাবুদেরকে মমতা কাবু করে দিয়েছে। বাবুরা কাবু হয়ে গেছে, তাই এদের পেটে এত ব্যথা, তাই এদের এত রাগ। এবং এত রাগের জন্য কি করতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আয়াস্তা করতে হবে, তার কাছে বদলা নিতে হবে। বদলা নেওয়ার জন্য সবাই এক। আমি একটা কথা বলি, একবারও ভাববেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় যা আমরা তা না। আমাদের মনে অনেক লোভ আছে, আমাদের মনে অনেক পাপ আছে, আমরা অনেকটা ভুল করেছি, ঠিক আছে। কেউ বলবে না যত প্রধান আছে সবাই খুব ভালো, সব প্রধান ভালো না। প্রধানরাও 1 তলা থেকে 2 তলা অনেকে দাঁড়ান করে নিয়েছে, আমি জানি, সব জানি, মাইকে বলবো না, বুঝতে পারছি, আমি সব জানি। কিন্তু এটাও মাথায় রাখুন, আর একবার যদি মমতা এসছে, যে প্রধানরা, যে উপপ্রধানরা, যে এমএলএরা 1 তলা থেকে 2 তলা দালান করেছে, তাদেরকেও ওই আরেক তলা দালানটা থাকবে, ওটাতে থাকতে দেবে না মমতা ব্যানার্জি, জানেন। ওই জন্য সবাই খুব ছটফট করছে। তাই বলি একদম মনস্থির করে রাখুন যে আর একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আনতেই হবে, আর একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আনতেই হবে।
10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে, আর একবার 5 বছর যদি সুযোগ পেয়েছে, গরিব মানুষের হাতে এত ক্ষমতা আসবে, আর কেউ দাদাগিরি করতে পারবে না। এবং যারা আমাদের দলে তৃণমূল কংগ্রেসেও যদি কেউ খুব অন্যায় অত্যাচার করছে, তাকেও কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, তাকে কিভাবে ঠান্ডা করা যায়, সব কিন্তু দিদি করবে। তো একবার সমর্থন করবেন তো দিদিকে? ওই তো হাত তালি দিচ্ছে ছোট বাচ্চা। এটা করতেই হবে। এবং আমি খোলাখুলি আপনাদের কাছে জানতে এসেছি। দেখুন, 5 বছর আগে যখন এখানে আমাকে দিদি পাঠিয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, তখন এলাকা চিনতাম না, জানতাম হলো নির্বাচনে ঘুরলাম, বিভিন্ন গলিতে ঘুরলাম। 5 বছরের পর আর নিজের নিয়ে কিছু বলতে নেই, কারণ 5 বছরে আমরা কি সেটা মানুষ ভুলে গেছে। এবার 5 বছর পর আবার আমরা নির্বাচনী বৈতরণী পার করতে যে আবার নির্বাচন হবে, 2 মাস পর 1 মাস পর হবে। খোলাখুলি ভাবে বলবেন, আমাদের কিন্তু অন্য কোনো ক্ষমতা নেই। যদি আপনাদের সমর্থন থাকে তাহলে আমরা লড়াইয়ে নামবো, আপনাদের সমর্থন না থাকলে আমার নিজের ক্ষমতা নেই, আমাদের কারো ক্ষমতা না, আমরা লড়াইয়ে নামতে পারবো না। যদি বলেন যে না আমার ছেলেকে বলেছিলাম কাজে ঢুকিয়ে দাও, তুমি তো কাজে ঢোকাও নেই, তাহলে তোমার সঙ্গে নেই। যদি বলেন যে না আমি তো ইন্দিরা আবাসনে ঘর চেয়েছিলাম, ওর ঘরটি হলো, আমার ঘরটি এখনো হয় নাই, তাহলে আমি তোমাদের সঙ্গে নেই। যদি বলেন যে না এত লোক বিধবা ভাতা পেয়েছে, আমার ঘরে 2টো বিধবা ভাতা বাকি রয়ে গেছে, তাই আমি তোমাদের সঙ্গে ছাড়লাম, এরকম যদি বলেন তাহলে আমরা কিন্তু পারবো না। আমি বলছি না সব কাজ হয়েছে বলছি না, অনেক কাজ বাকি আছে, অনেক কাজ করতে হবে। কিন্তু তাই বলে কি 1-2টো কাজ বাকি রয়ে গেছে বলে কি আপনরা পর হয়ে যাবে, আপন হয়ে যাবে? এটা হয় কোনদিন? এটা কোনদিন হয়? বিজেপি যে নেতারা আসছে, টিভিতে দেখছেন তো সামনে বিজেপি নেতাদেরকে, তাদের মুখগুলোর দিকে একবার তাকাবেন। তাদের টিভিতে দেখছেন তো, তাদের মুখের দিকে একবার তাকান, আর একবার নিজের মুখের দিকে আয়নার দিকে তাকান। কোনো মিল আছে? আর একবার নিজের মুখের দিকে তাকান, আর মমতা ব্যানার্জির মুখের দিকে তাকান, আর আমাদের মুখের দিকে তাকান। মিল আছে না নাই বলুন? একই রকম আসি কিনা আমরা সবাই? নিজের মুখের দিকে তাকান। কি হলো, তোমার মুখের মতন আমার মুখ নাই? আছে তো বলো। মনে হবে না তো? তাহলে যদি তাদের মধ্যে আমাদের এত ফারাক, দেখতেই যে আমাদের মতন নাই, তার মন কি আমাদের মতন কোনোদিন হতে পারে? ঠাকুর যাকে আমাদের মতন একমত রকম করে নাই, যাকে উপরওয়ালা ভগবান একরকম করে নাই, আল্লাহ একরকম করে নাই, উপর থেকে ওদেরকে আলাদা করি, ওরা আলাদা আমরা আলাদা। তো আমরা যখন আলাদা, আমাদের যারা আছে তাদেরকে নিয়ে খুশি। আমাদের ওরকম ফসা লোকের দরকার আছে কি? কাগজ ভালো তো, এটা নিয়ে থাকবো তো আমরা। কি বলছেন, লড়াই আমরা নামবো তো? আপনারা সাথ দেবেন তো? না এইটুকু আবিরালে হবে না, কিন্তু পুরো জোরে এত আমার মন বলতে হবে যখন সবাই সমর্থন, তাহলে আমরা পারবো না, একা পারবো না। কি আমরা পারবো না? আবার বলছি, কিন্তু যদি পারবো তো, তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে দেবো আমরা লড়াই নামবো না। এইটুকু তো হবে না। 2 হাত তুলে বলুন, সবাই 2 হাত তুলে বলুন। আর ওইদিকে হাত উঠছে না। পারবো তো আমরা? দিদির সঙ্গে আছি তো, লড়বো তো আমরা? আর ওদেরকে ঘর ছাড়া করবো তো? আরেকবার দিদিকে চাই তো, আরেকবার দিদিকে যদি আনতে পেরেছি, কোনো নুনু কিছু করতে পারবে না, আমরাই কি পারবো না কেউ কিছু করতে। আচ্ছা, তার আগে নাম্বারটা বলে দিই, নাম্বার একটা নাম্বার লিখে নাও, গোপনে আমাকে ফোন করবে যদি কেউ না কাজ করেছে, ঠিক আছে? নাম্বার 70 লিখো 7029188605। আরেকবার বলি, 7029188605। যদি কোনো প্রধান কিছু কাজ না করেছে, যদি কোনো উপপ্রধান কাজ না করেছে, ওই ফোনে আমাকে জানাবো। বাকি তোমাদের নাম বলবো না, বাকি ব্যবস্থা আমি করবো। তাহলে আমরা স্লোগান দেবো তো জোরে নাকি? একবার দাঁড়িয়ে যায় সবাই দিদির পক্ষে, সবাই বন্দে মাতরম।
জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম। ওইদিকে আওয়াজ বেরোচ্ছে না কিন্তু, আবার কি হলো? ভাতকে আসো না নাকি? টিফিন ব্যবস্থা আছে তো? আচ্ছা, একটু টিফিনের ব্যবস্থা আছে। ওই ওই বিরাট টিফিন না, কি আছে? কি আছে টিফিনে? হ্যাঁ? সিঙ্গারা আর মিষ্টি, আমাদের তো ওটাই থাকবে, আর তো বিরাট কি থাকবে না। ওটা না নিয়ে কেউ যাবে না। যদি ওই সিঙ্গারা মিষ্টি না নিয়ে কেউ গেছে, তাহলে আমরা ভাববো যে আপনারা আমাদের সঙ্গে নেই। সবাই নিয়ে যাবেন, কিন্তু সবাই নিয়ে যাবেন। আর জোরে স্লোগান হবে তো? সবাই আবার তুলবেন, বন্দে মাতরম। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় খুব দাম। হ্যাঁ, আর এখন বেরোচ্ছে না আওয়াজ। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। আরে তুই দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। দিদি তুমি এগিয়ে চলো। আর কি আরো সবাই মিলে দাও, স্লোগান দাও। আরে 5 মিনিট সিঙ্গারা খাবে তো, দাও না। বন্দে মাতরম, বন্দে মাতরম। দিদি তুমি এগিয়ে চলো, দিদি তুমি এগিয়ে চলো, দিদি আমরা তোমার পাশে আছি। খুব ভালো, সত্যি আছে তো, আছে তো। দে দে। তাহলে আজকের মিটিং কিন্তু আজ থেকে ঘরে বসে গেলে হবে না। প্রথমে গিয়ে নিজের স্বামীকে, শ্বশুরকে, শাশুড়িকে, দেওরকে, দেওয়ারে যদি বিয়ে হয়েছে 7029 তারা গোপনে ফোন আসবে, বুঝেছি? 7029188605। দাদা এই নম্বরে ফোন করলে কি একদম 24 ঘন্টা পাবে, 24 ঘন্টা। এখন করে দেখো, এখন করে দেখো। আমরা কিছু কাজ করলে একদম 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 করুন, একদম করুন, একদম করুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ। কি বুঝলেন এখানে? বোঝার কি আছে, আমাদের ঘরের লোক আমাদের সঙ্গে আছে, ওদের জোরেই আমরা লড়ছি। দেখে তো বুঝতে পারছেন, সবাই আমাদের সঙ্গে আছে, সবাই দিদির সঙ্গে আছে। এদেরকে নিয়ে আমরা লড়াই লড়বো। যত হেলিকপ্টারে যে আসছে আসুক, এরোপ্লেনে যে আসছে আসুক। ওদের এরোপ্লেন আছে, হেলিকপ্টার আছে, আমাদের গরু গাড়ি আছে। গরু গাড়ি দিয়েই ওদেরকে তাড়া করবো। চিন্তার কি আছে? আগামী দিনে মানে আগামী ভোটে কতটা আশাবাদী আপনারা? আপনার এই দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে? এত এত মহিলাদেরকে দেখে মনে বুঝতে পারছেন না? শুধু প্রতাপপুর, এটা শুধু প্রতাপপুর। এরকম 12টা অঞ্চল আছে, অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে নাকি? গোটা বছর আমরা থাকবো, আপদে বিপদে সবসময় আমরা থাকবো। আর এখন ভোটের সময় লোক আসবে, ভোট নিয়ে নেবে, তো সোজা।